করছে, চরমপত্র এই যে করছে ওইটা লেগেছে, কিন্তু আর্মি থেকে দুলাভাইয়ের শাড়ির একটা অভিনয় করছিল, খানজনের সাথে অ্যারেস্ট করে নিয়ে একদিন করছে, কিন্তু ওরা তো একদিন করার পর ওইটা তো বাজাইতে থাকে, ওইটারে কিছু চরমপত্র পাঠিয়েছিল, চরমপত্র কাটা। তো ওই খানজনের সব আমার কাছে অ্যারেস্ট হলো। হ্যাঁ, কারণ আমাদের সেগুলো নির্দেশ, খানজনের যে করলে সাথে সাথে গুলি করো। আমরা তাকে ধরে মানুষ বাসার লোক আমরা দেখলাম, একটু তো সে বামপন্থী লোক, কিন্তু খানজুল সাহেব, হ্যাঁ বামপন্থী লোক, সে তো স্বাধীনতার পক্ষে লোক, কিন্তু ধরে নেওয়ার জোকার এইসব ধরে নেওয়া অভিনয় করতে, সে আমাদের একটা বই লিখে দিয়েছিল, লাল সবুজের বাংলা। এই বইটা উনি আমার ক্যাম্পে বসে লিখছিল, এবং ওইটা একটা নাটক করছিলাম, আমিও নিজে অভিনয় করছি। ওই নাটকটা মনে হয় বিষ্ণুপুরের সবচেয়ে ভালো নাটক, যখন এই সম্পূর্ণ শিল্পীরা, এই জানোয়ার ভাই, এই সবিতা, তারপরে তুলি, এরকম অরুণা ব্যানার্জি, রহিমা খালা, এইসব লোকগুলি অভিনয় করছে আমাদের ওই নাটকটা। আমি ব্যক্তিগত ওই নাটক অভিনয় করছি। এটা একটা আমাদের স্মৃতি, কারণ অত শিল্পীদের গ্রামের বাড়িতে একটা অভিনয়। হ্যাঁ, বইটা পুরো হয়তো সাবসিডি দেবেন না, লাল সবুজের না, ওটা তখন তো আর ই করে থাকা নয়, পরে উনি কষ্টি কিনে আর তাকে চলে গেছে, তো অনেকদিন পর আমার যোগান ওইটা থেকে। আর কোনো দুঃখজনক ঘটনা আছে নাকি? না, আর আপনাদের অস্ত্র শস্ত্র সব সময় মতো পাইতেন, বা খাবার ট্রেনিংয়ের যে খাবার, বুঝছেন, ট্রেনিংয়ের খাবারের কথা হইলেই এটা তো আমরা ভারতকে দোষারোপ করা উচিত না, কারণ ট্রেনিং সেন্টার যেখানে ছিল, বুঝছেন, আমাদের ব্যক্তিগত ওরা যে পরিমাণ লোক, ওই লোক খাবার পেয়ে করে দিতে পারে, ঠিক আছে। সকালবেলাকে আমাদেরকে একটা রুটি দিচ্ছে, রুটি এই যে আর কি 4 কোণে একটা রুটি দিচ্ছে, আর 1 নখ, পুরো 1 নখ চা দিচ্ছে, যেটা একটা আদা সেটার উপরে ওরকম 1 নখ চা দিয়ে একটা রুটি দিচ্ছে। হ্যাঁ, সকালবেলা একটা রুটি চা, আর দুপুরবেলা ভাত, আর রাত্রে রুটি। মানে খাওয়ার কষ্ট হয়েছে, এটা তো কইরা দিতে পারে নাই, এটা ওদের গাফিলতি না, কইরা দিতে পারে নাই। অনেক খাবার পিরিয়ড অনেক কষ্ট হয়েছে, থাকার কষ্ট হয়েছে, তাই না, অনেক কষ্ট হয়েছে। দেশে ঢোকার পরে খাবার দাবার কীভাবে? খাবার দেশে ঢোকার পরে আমরা যে ক্যাম্প করলাম, সেই ক্যাম্পের খাবারটা জনসাধারণে দিছে, জনসাধারণে দিছে, বা তৎকালীন পলিটিক্যাল যারা এখন এই যে রাজনৈতিক ইয়ে করে, এই যাতে হারা আমাদেরকে হেল্প করছে, টাকা পয়সা দিতে, ওই বাজার থেকে না আমরা ওই ক্যাম্পে পাকায় বসেছি, পাকায় খাইছি। কিন্তু আমি আসার পরে আমার এলাকায় কোনো মুক্তিযোদ্ধা তার কোনো অন্যায় করতে পারেনি। আমি যখন আসলাম শুনতেছি কি, আমার আগে একটা ছেলে আছে শামসুল, ইন্ডিয়ান ট্রেনিং করতো, ওই জল লোকের থেকে মাছ দিয়ে দেয়, আরে এই করে সেই করে। হ্যাঁ, আমি এবার দিলাম, হয় এদিকে হয়, কী পেয়েছ, তার কইছে জল লোকের মাছ হয়ে যায়, তাহলে কইছে দোকান থেকে ভাই খেতে। হ্যাঁ, তার একটা ইন্ডিয়া পাঠাবেন, আরেকদিন শুরু। তো লোকজন অত্যন্ত খুশি হয়েছে আমাদের ভাইয়া, বুঝছেন, কারণ আমরা খুবই মানুষের সাথে সহযোগিতা করছি, সহযোগিতা পাইছি। এখন থেকে তো ইনশাল্লাহ ভীষণ ভালোবাসি। আপনি যে একজন মুক্তিযোদ্ধা হিসাবে যে নাগরিক সুবিধা পাওয়ার কথা, স্বাধীনতার পর থেকে তাকে পাইছেন? স্বাধীনতার পর থেকে যা পাওয়ার কথা, প্রথম আমার অবস্থার কথা তো আর তখন বলা গেল, কিন্তু পরবর্তীতে স্বাধীনতা মুক্তিযোদ্ধা তো এত কিছু পাওয়ার আমরা আশা করিনি, ব্যক্তিগত আমি এত আমরা আশা করিনি, আমাদের এত সুযোগ ছিল, আমাদের হয়তো ওরকম একটাই ছিল, চাকরি বাকরির সুযোগ ছিল। কিন্তু এই প্রথম অবস্থা কত 91, 96 প্রথম আওয়ামী লীগ ক্ষমতায় আসলে, কারণ তো বিএনপি আসলো, প্রথম 300 টাকা ভাতা আসলো, বুঝলেন, 300 টাকা ভাতা আসলো।
পরে আবার আবার একেতে আবার আসলো, বিএনপি আসলো, তখন ভাতা হইল 500 টাকা। পরবর্তী টাকার সময় থেকে করে 800 টাকা করে হয়েছিল। পরে তো গভর্নমেন্ট আবার আওয়ামী লীগ সরকার বাড়াইতে পারে 20,000 টাকা হয়ে গেল। 20,000 টাকাতে আমাদের কন্টিনিউ চলতেছে। এখন ফেসবুকে 30,000-এর মতো কিচ্ছু না, ওগুলো উপকার। হ্যাঁ, কিচ্ছু না নিয়ন্ত্রণে এখনও রানিং 20,000 টাকা আছে। চিকিৎসা ভাতা ফ্রি বলতে দেখা যায় যে এখন একটা আছে যেন প্রতিটা উপজেলা সুন্দরভাবে লেখা আছে, আমার কাছে আছে 10,000 টাকার ওষুধ কিনা দিতে না পারে। হ্যাঁ, দিতে তো পারতেছি না, যদি বললে আমাদের কাছে অর্ডার আসে, বুঝছেন। এখন অন্য অন্য স্কুল হাসপাতালে যেরকম বার্ডেনে মনে করেন আমার একার টিম হলো, আমি সার্টিফিকেটটা নিয়ে দিলাম ফ্রি। তখন আমাকে স্পষ্ট দেখাইলো, দেখান এইখানে স্পষ্ট লেখা আছে একটা মুক্তিযোদ্ধা 1 অর্থ বছরে 75,000 টাকা পাবে, ফ্রি পাবে, বাকিটার দিকে এবারে 1 লাখ টাকা করছে। আর ফ্রি বলতে ওষুধপত্র থাকলে ফ্রি নাইলে এই এই মোটামুটি এই হচ্ছে আপনাদের প্রাপ্তি। আমাদের এখন আমাদের মেন প্রবলেম আমাদের মান সম্মান নিয়ে আমরা যতদিন আছি এখন একটা বেশ মুক্তিযুদ্ধের বিরূপ পরিস্থিতি, যত কথা বলি, তাই না? এই বিপ্লবীরা আমাদের অন্তরে লাগে। আমরা দেশ স্বাধীন করি অনেক করে এমনি তো না, দেশ স্বাধীন হচ্ছে এমনি হলো। দেশ স্বাধীন তো আমরা যারা জানে এত মনে হচ্ছে কিছু না। ট্রেনিং যে পিরিয়ডটা যে কত কষ্টকর ছিল, কত কঠিন ছিল। একটা আর্মি ট্রেনিং করে 9 মাস, আমরা ট্রেনিং 1 মাস 5 দিন, একই ট্রেনিং। সকাল 5টা থেকে রাত 8টা থেকে ট্রেনিং করছি, দুপুরে 1 ঘন্টা খাবার দিচ্ছে। নিয়ে গেছে, আর যারা করে নাই আর তার আলাদা কথা। আমাদেরকে একটু রেগুলার আর্মি ট্রেনিং দিয়েছিল, আর্মি হিসেবে আমাদের রিক্রুটমেন্টের জন্য করছিল, কিন্তু আমরা চাকরি করি, আমি চাকরি চলে আসি। আপনি এই যে পাকশিতে আবার চাকরিতে যোগ দিলেন? হ্যাঁ, পাকশিতে চাকরি যোগ দিলাম। এই পাকশি থেকে গোলাপনগর গেছেন কখনো? গোলাপনগর সলেমান শাহ মাজারে গেছে? গোলাপনগর? হ্যাঁ, পাকিস্তান উল্টো পারে না, ওই যে রূপপুর এসে, রূপপুর তো ওই যে নদীর পাড়ে, গোলাপনগর হলো প্রায় আপনাদের উপজেলার অর্ধেক জায়গা, যেটা ব্রিটিশ সরকার পাকিস্তান আর্মি পাকিস্তান সরকার দিয়ে দিয়েছিল। নদী ভাঙতো, উনি যাওয়ার পরে নদী ভাঙত। আমি তো ওখানে বেশি দিন ছিলাম না, পরে বুঝলেন। আমি পরে আবার ঢাকায় ট্রান্সফার চলে আসি। হ্যাঁ, ঢাকায় চলে আসছি, ঢাকায় চলে আসছে। বীর সাহেবও 71 শহীদ। এবং ইন্ডিয়ার একটা টাগ বোর্ড এই যে এই পাকশি ব্রিজ ক্রস করে ওইখানে এই পাকিস্তানি ঘুরছে পীর সাহেবের কারণে। ওইখানে এই যে এই পদ্মা একটাই টাগ বোর্ড, পাকিস্তানি টাগ বোর্ড ঘুরে যায়, খোলাগুলি যায়, সব মারা গেছে। ছিলাম না, চলতে দিচ্ছে। তাহলে আপনাদের অনেক ধন্যবাদ। আপনার স্বপ্ন পূরণ হোক এবং আপনাদের সম্মান সবসময় থাকবে। জাতি যতদিন জীবিত থাকবে ততদিনই আপনাদের অশেষ ধন্যবাদ। আমরা এতদূর আবার আসছে না। একটা হলো ওই যে আপনি সুযোগ পাইলে এই ঘটনাগুলো একটু দেখার চেষ্টা করেন। মানে আমাদের মুক্তিযোদ্ধারা যারা যারা অনেক বড় বড় মুক্তিযোদ্ধা চলে গেছে, লিখিত কিছু না। একটা সময় যে আমরা শুনলাম আমার একটা সাক্ষাৎকার বিটিভিতে আছে। হ্যাঁ, আগে প্রায় 5 বছর হয়তো, এখন বন্ধ হয়ে গেছে। আর এই আমার একটা সাক্ষাৎকার এই ইসাপুরা স্কুলটা জেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছে।